আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো আজকে আমরা কি আমাদের যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কেমিস্ট্রি প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা আছে এইটার অনুসরণী এমসিকিউ সলভটা একটা দেখবো। তো হাজারি স্যারে দেখো শুরুতেই তো আমি অনুশীলনগুলো সলভ করার টাইমে এই অধ্যায় থেকে যেই যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট অল্প কিছু জায়গায় আছে ওই জায়গাগুলোর নাম বলবো। তোমরা অনুশীলনী সলভ করার সময় তোমরা মেইন বইয়ের ওই অধ্যায়গুলোর ভিতরে ওই জায়গাগুলো একটু পড়ে নেবা, ঠিক আছে? মানে অধ্যায়ের ভিতরে যে রিডিং করা আছে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে আসবে আমি সেই সেই জায়গাগুলো একটু বলে নেবো, ওগুলো তোমরা একটু পড়বা, ঠিক আছে? অনুসরণ সলভ করার সাথে সাথে। তো দেখো প্রথমে যে একটা এমসিকিউ আছে এখানে বলছে যে ল্যাবরেটরি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে, মানে কোন ব্যবস্থাটা নেওয়ার আমার দরকার নেই। তো দেখো খ নাম্বারে সুন্দর করে বলছে যে নিরাপদ চশমা পকেটে থাকা। তাহলে এটা একটা কিরকম একটা প্রশ্ন হলো না, যে এটা তো এমনি বোঝাই যেতেছে যে চশমা কি আসলে পকেটে রাখার জিনিস, তাহলে সেটা তো আমরা কখনোই করবো না। তাহলে অ্যান্সার হবে সেটা, ঠিক আছে? কিছু কিছু এরকম এমসিকিউ দেখবা যে তুমি একদম মনে হবে ছোট বাচ্চার মতো, ঠিক আছে, খেলনা টাইপের এমসিকিউ দিছে, বাট করার কিছু নাই, সবগুলো এগুলো আমরা দেখবো। এরপর আসলে 2 নাম্বার এখানে বলছে যে কেমিস্ট্রি ল্যাবে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। তাহলে শ্বাস প্রশ্বাস যেন আমার ঠিকঠাক হয়, ঠিক আছে? তো বাইরে তো আমরা অনেক কেমিক্যাল এগুলো ইউজ করি, এগুলা যদি আমার মানে নাক দিয়ে যদি আমার ইয়ের মধ্যে যায় তাহলে তো আমার সমস্যা হবে। তো এই জন্য আমি তখন কি করবো, এই যে দেখো এখানে বলছে যে কি এই যে মাস্ক, তাহলে মাস্কটা আসলে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? যে সকল যে কেমিক্যাল যেগুলো উদ্দেয়ী, যেগুলো উবে চলে যায় বা উড়ে যায়, সেটা যেন আমার নাকে প্রবেশ করতে না পারে, আমার শ্বসন কাজে যেন সমস্যা করতে না পারে, এই জন্য আমরা মাস্ক ইউজ করি। তাহলে এটার অ্যান্সার হবে ঘ, ঠিক আছে? তারপরে বলছে 3 নম্বরে যে কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা হয়। তাহলে এইটা হলো কখন নিরাপত্তা চশমা, মানে যদি কোনো জিনিস ছিটকে তোমার চোখে লাগে বা যেই জিনিসগুলো উদ্দেয়ী সেগুলো যদি উড়ে তোমার চোখে যায়, এটা একটা। তো দেখো কখন আবশ্যক, প্রথমে বলছে যে দ্রবণ প্রস্তুতিতে। দ্রবণ প্রস্তুত করার সময় এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? দ্রবণ প্রস্তুত করার সময় সেটা তোমার চোখে আসার সম্ভাবনা কম। তারপর রাসায়নিক বস্তুর ওজন নিতে, তুমি যখন ওজনও নিবা তখনও তোমার চোখে লাগার সম্ভাবনা কম। তারপরে যে রাসায়নিক পদার্থ উদ্দেয়ী হলে, যেমন তুমি একটা কেমিক্যালকে তুমি একটু হিট দিতেছো বা তাপ দিতেছো, তো সেটা উড়ে যায় কিন্তু তোমার চোখে লাগতে পারে। তাহলে সেই ক্ষেত্রে পদার্থটা যদি উদ্দেয়ী হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা চশমা ইউজ করি। তো যন্ত্রপাতি পরিষ্কার করার কাজেও কিন্তু আমাদের চশমা ব্যবহার করা লাগে না। তাহলে এটা অ্যান্সার হবে গ, ঠিক আছে? যে সকল পদার্থ উদ্দেয়ী সেগুলো যেন চোখে না লাগে উড়ে যাওয়ার সময়, তখন আমরা আসলে কি করি, চশমা ইউজ করি। একই সাথে তখন কিন্তু আমাদের এই যে নাকে যে মাস্ক সেটাও আমরা ইউজ করি, ঠিক আছে? তারপর বলছে যে পলভঙ্গি ব্যালেন্সের জন্য নিচের কোনটি প্রযোজ্য নয়। তোমরা যদি পলভঙ্গি ব্যালেন্সের ইগুলো পার্টগুলো দেখো তাহলে ওখানে দেখবা যে কি পয়েন্টার, রাইটার, তারপর এজেড প্লেট, এই তিনটেই কিন্তু থাকে। বাট এই যে ট্যাট, টেয়ার, এটা কিন্তু প্রযোজ্য না, ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখবা। কিছু কিছু এমসিকিউ একটু আলাদা, কিছু কিছু এমসিকিউ তোমাদের দেখবা এখানকার যে বাস্তবের নর্মালি যদি চিন্তা করো দেখবে যে মিলবে না। বাট যেহেতু আমরা হাজারি স্যার, হ্যাঁ মাইটি হাজারি স্যার, তোমাদের মেডিকেলের ক্ষেত্রে এটা মাস্ট। তাহলে এর অ্যান্সারগুলো আমাদের ওইভাবেই মনে রাখা লাগবে, ঠিক আছে? কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা এটা এত বেশি যাচাই করতে যাব না, যেটা অ্যান্সার আছে ওইটাই আমরা মনে রাখবো ভালো করে। তারপর দেখো এখানে 5 নাম্বারটা বলছে যে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম রাইটার ব্যবহার করা হলে তখন রাইটার ধ্রুবকের মান কত। তো রাইটার ধ্রুবকের মান একটা সুন্দর একটা একটা ইয়ে আছে, সেটা হলো কি যে 2 × 2W/100, ঠিক আছে? এটা সুন্দর একটা, তার মানে 2, এখানে ডাব্লিউ মানে যত ভরটা দেওয়া থাকবে, তাহলে 10 মিলিগ্রাম। তাহলে 2 × 10 মানে কত, 2 × 10 মানে কত, 20, 20/100। তাহলে 20/100 মানে কত, 0.2। আর 0.2 এটা তো মিলিগ্রামে আসবে কারণ মিলিগ্রাম দিছে, বাট দেখো অপশনগুলো সবগুলো গ্রামে আছে। তাহলে আমি যদি গ্রাম করতে যাই একে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এক্সট্রা 3টা শূন্য অ্যাড হবে। তার মানে 0 পয়েন্ট এক্সট্রা 3টা শূন্য, 0.0002 গ্রাম। তাহলে এটা আছে গ নাম্বারে, ঠিক আছে? তাহলে এই সূত্রটা কিন্তু মনে রাখবা যে 2W, ঠিক আছে? যে ওজনটা থাকবে ওর সাথে আমরা 2 গুণ করে 100 দিয়ে ভাগ করব, দেন ওইটা এখানে যে ভর থাকবে ওটা তুমি সেই ভরে পাবা। অপশনে যদি গ্রাম থাকে তখন ওটারে আর এক্সট্রা 1000 দিয়ে ভাগ করা লাগবে, ঠিক আছে? তারপর এখানে দেখো যে 5 মিলিগ্রাম বোঝা তাহলে একই, তাহলে 5 দিয়ে 2 গুণ করো 10 হয়, 10টা 100 দিয়ে ভাগ করলে কত হয়, 0.1। আর 0.1 রে তুমি যদি আবার 1000 দিয়ে ভাগ করো গ্রাম বানানোর জন্য, তাহলে 0.301 হবে, মানে যে এটা, ঠিক আছে? তারপর এখানে বলছে যে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত। তাহলে এইটা তোমাদের দেখবে যে 0.1 মিলিগ্রাম আছে, বইয়ে দেওয়াই আছে 0.1 মিলিগ্রাম, এটা হলো ক্ষমতা। তাহলে 0.1 মিলিগ্রাম, এখানে তো মিলিগ্রাম নাই, তাহলে সেটা যদি আমি গ্রাম বানাই তাহলে এক্সট্রা আমি কি করবো, 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমি কত, 0.301, মানে এই যে ঘ নাম্বারটা আমি পাবো, ঠিক আছে? তো এরপরে দেখবা যে এরপরে আমি যাই যে পলভঙ্গি ব্যালেন্সে, দেখো এটা একটা বড় অঙ্ক দিছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা নাই, মেডিকেল আসার সম্ভাবনা নাই। তাও এটা আমি তোমাদের একটু দেখাই দিছি, ঠিক আছে? এই বড় অঙ্কটা কিভাবে করবা এটা আমি দেখাইতেছি, বাট এটা কিন্তু আসবে না, তাও আমি তোমাদের দেখাইতেছি, অন্য পরীক্ষায় আসলেও আসতে পারে। তাহলে প্রথম কথা এখানে বলছে যে পলভঙ্গি ব্যালেন্সের ওজন করতে
5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম আর 50 মিলিগ্রাম ওজন ডান পাল্লায় চাপানো হলো। 100 দাগ বিশিষ্ট বিমের 20 নাম্বার দাগে 10 মিলিগ্রাম রাইটার রাখলে পয়েন্টারটি শূন্য দাগে থাকে। তাহলে বাম পাল্লায় রাখা সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতলের ওজন কত হবে? তাহলে এই ওজন কত হবে এটার একটা সূত্র আছে, সেটা হলো সূত্র কি? সূত্রটা তোমরা একটু জাস্ট একটু দেখো যে এটা আমরা কেমনে পাই। মোট ভর, তাহলে আমি কি করব, মোট ভর যেটা আছে ইনটু যোগ, মোট ভরের সাথে আমি কি যোগ করব, এই যে বিমের দাগ, বিমের দাগ, আমি আবার বলছি এটা কিন্তু মেডিকেলে আসবে না, বাট তাও আমি এটা সমাধান করে দেখাচ্ছি। বিমের দাগ প্লাস রাইটার ধ্রুবক, রাইটার ধ্রুবক, ঠিক আছে? তাহলে সূত্রটা আমার কি হলো, এরকম বড় ওজনের ক্ষেত্রে যখন কয়েকটা ভর একসাথে রাখবে আর একটা দাগের সাথে একটা মানে রাইটার এর সাথে শূন্য দাগ মিলে যাবে, সেই ক্ষেত্রে সূত্রটা হলো এইটা, ঠিক আছে? ওজন, মোট ওজনটার সূত্র কি, মোট ভর প্লাস বিমের দাগ ইনটু, এটা হবে গুণন, ঠিক আছে? বিমের দাগ গুণন রাইটার ধ্রুবক। তাহলে এখানে মোট ভর কত দেখো, আমি একটু যোগ করি। মোট ভর এখানে 5 গ্রাম, তারপর 2 গ্রাম, আমি সবগুলো গ্রামে করব যেহেতু অ্যান্সার গ্রামে আছে। তাহলে 5 গ্রাম আর 2 গ্রাম যোগ করলে আমার 7 গ্রাম হয়। তারপর 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম মানে কত, 0.5 গ্রাম। আর 50 মানে কত, 0.05। তাহলে 0.5 আর 0.05 যোগ করলে আমার 0.55 আসে। আর ওইটার সাথে 5 যোগ 2 যোগ যদি করি তাহলে 7, তাহলে 7.55 আসে। তার মানে 7.55, এটা হলো মোট ভর হলো। প্লাস এখানে বিমের দাগ, বিমের দাগ দেখো কত বলছে, 20 নাম্বার দাগ, তাহলে 20 গুণন এখানে রাইটার ধ্রুবক কত বলছে দেখো, রাইটার ধ্রুবকের জন্য এই যে 10 মিলিগ্রাম দেওয়া আছে, তাহলে 10 মিলিগ্রাম থাকলে আমরা রাইটার ধ্রুবক বের করতে পারি না। দেখো একটু আগের অঙ্কটা কিন্তু আমরা করছি, এই যে আগের অঙ্কটা, এই যে দেখো 5 নাম্বারটায় এখানে 10 মিলিগ্রাম থাকলে আমার রাইটার ধ্রুবক কত পেয়েছিলাম, 0.0002। তাহলে ওইটাই আমি কিন্তু এখানে লিখতে পারবো 0.0002, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখন একটা দেখো, তোমার কিন্তু অঙ্কটা করাই লাগবে না, তাহলে তুমি শিওর থাকো যে 7.55 এইটার সাথে আরো এক্সট্রা একটা কিছু যোগ হইতেছে, তাহলে মোট অ্যান্সারটা কত হবে, 7.55 এর থেকে একটু বেশি হবে। তাহলে প্রথমটাই দেখো 7.550, খ নাম্বারে বলছে দেখো 7.554, গ নাম্বারে বলছে 7.0, তাহলে এটা তো আগেই বাদ গ নাম্বারে, কারণ 7.55 এটা মিনিমাম হওয়া লাগবে, এর সাথে আরো এক্সট্রা যোগ। আবার ঘ নাম্বারে দেখো 7.05 বলছে, এটা কাটা, তাহলে ক আর খ হইতে পারে। এন্ড ক আর খ দেখো, ক নাম্বারে বলছে 7.55 আর খ নাম্বারে বলছে 7.554, তাহলে এটা দেখো 7.550 আছে, তাহলে এখানে তো 7.55 এর সাথে এক্সট্রা একটা কিছু যোগ হয়েছে, তার মানে তুমি শিওর থাকো 7.5 এর পর আর একটা কিছু হবে, মানে 55টা আরেকটা কিছুর সাথে যোগ হয়ে একটা বড় সংখ্যা হবে। বাট ক নাম্বারে শুধু 55 দিছে, তার মানে তো এটাও তো বাদ, তাই না? এটা হয়তো, এটা তো প্রথমটাই, বাট এর সাথে তো আমি এক্সট্রা জিনিস যোগ করছি, তার মানে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে খ। ওই যে ওই জিনিসটা যোগ করে দেখো, 20 গুণন 0. এত গুণ করলে আমার 0.04 একটা আসে, ওইটা কিন্তু 7.55 এর সাথে যোগ হয়, এই যে এটাই হয়। তাহলে প্রথম কথা আমি গ ঘ তো আগে বাদ দেবো, ক নাম্বারটা বাদ দেবো কেন, কারণ ক নাম্বারটা হলো আমার এই প্রথম অংশটাই, শুধু এক্সট্রা যোগ করে যে একটা বড় হবে ওইটা দেয়নি, শুধু প্রথম অংশটা দিছে, এই জন্য ক নাম্বারটা বাদ দিছি। খ নাম্বার, ঠিক আছে? এই অঙ্কগুলো যেগুলো একটু জটিল লাগবে তোমরা একটু অপশন চেক করে দেখবা, অপশন দেখবা যে 3টা অপশন একটু এলোমেলো দিছে। তারপরে এই যে 9 নাম্বার যেটা বলছে এইটাও দেখো যে একই, তাহলে তোমরা 8 এর সাথে সেম ভাবে মিলাই কিন্তু এই 9 নাম্বারটাও তোমরা এরকম করতে পারবা, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা কি করবা, 9 নাম্বারটা এই একই সূত্র দিয়ে হবে যে আসলে কত হইতেছে, এই 9 নাম্বারটা কত হবে, 9 নাম্বার হবে কত, এই যে গ নাম্বারটা, ঠিক আছে? তোমরা যদি একটু করে দেখবা। আচ্ছা আচ্ছা 9 নাম্বার এটা, তাই না? তাহলে 9 নাম্বারটা এটা হবে এই 7 যেটা প্রথমে যেটা আছে ওইটা, ঠিক আছে? প্রথম 7.024 যদি সেম সূত্রতে করো তাহলে এটা পাবো। এবার আসে 10 নাম্বার, স্পেচুলা কোন কাজে ব্যবহার করে, এটা হলো ভর পরিমাপে, ঠিক আছে? এটা একটা ভর উঠায় আরেক জায়গা দিয়ে করে, মেইনলি ভর পরিমাপ করার জন্য লাগে। এটা তোমরা ভিতরে যদি একটু পড়ো এই যন্ত্রগুলোর প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে। তারপর এখানে বলছে যে এখানে বলছে নিচের কোন ওজনটি 4 ডিজিট পর্যন্ত, তাহলে দেখো 4 ডিজিট দ্বারা কি বোঝায়, পয়েন্টের পর আমার 4টা ডিজিট থাকা লাগবে, তাহলে কোনটা, গ নাম্বারে তো আছে 22.1202, তাহলে পয়েন্টের পর 4টা সংখ্যা আছে, তার মানে এটাই। তো এটাও কিন্তু ছোট বাচ্চা টাইপের কোশ্চেন। এবার নিচে দেখো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা, খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ 4টা মেইনলি তোমাদের বইয়ে আছে, একটু মনে রাখবা কি কি আছে। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট একটা, তারপর কি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু না, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর অক্সালিক অ্যাসিড মানে কি H2C2O4, অক্সালিক অ্যাসিড। আর আরেকটা আছে সোডিয়াম অক্সালেট, মানে জাস্ট হাইড্রোজেনের জায়গাতে সোডিয়াম বসবে, Na2C2O4, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, 4টা জিনিস সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট আর অক্সালেটেড দুইটা, একটা হলো অক্সালিক অ্যাসিড আর একটা হলো সোডিয়াম অক্সালেট, এই 4টা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাদের আমরা বলতেছি,
এরা নর্মালি বায়ুর সাথে বা অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে না, এদের দ্বারা তৈরিকৃত দ্রবণ দীর্ঘকাল অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এরা আমি যে যন্ত্র দিয়ে মাপবো সেই যন্ত্রের কোনো ক্ষতি করবে না। বুঝছো? তাহলে এই দেখবা 4টা পয়েন্ট আছে তোমাদের বইয়ে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কার বলতেছে। তাহলে তোমার এভাবে আসতে পারে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা না এসে বলতে পারে যে নিচের কোন যৌগটা দ্বারা তৈরিকৃত দ্রবণ দীর্ঘকাল পর্যন্ত ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। তার মানে কি বুঝাইছে, ওই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থই চাইছে, তাহলে এই 4টার মধ্যে একটা। তারপর নিচের কোনটা যখন আমি পলভঙ্গি ব্যালেন্স দিয়ে বা কোনো যন্ত্র দিয়ে মাপি নিক্তির কোনো ক্ষতি করে না, এই 4টার মধ্যে একটা। তাহলে অপশন কিন্তু ওই 4টা যে উপকারিতা আছে বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে 4টা বৈশিষ্ট্য, সেইটার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে তোমার বলতে পারে এটা কোনটা ফলো করে, এই 4টা। তাহলে বলছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা, তাহলে এই যে ঘ নাম্বারটা। ঠিক আছে, তাহলে দেখো নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে এখন আবার আগের কথা ওই যে ঘ নাম্বারটা পটাশিয়াম ডাইক্রোমেট, ওই 4টা মুখস্থ রাখা লাগবে। তারপর নিচের কোনটা সেকেন্ড স্টেপ পদার্থ, তার মানে এই 4টার বাদে যে কেউ আছে, তার মানে দেখো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, বাকি 3টা কিন্তু এইগুলোর মধ্যে পড়ছে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে ভার্সিটিতে এটা কিন্তু আসে। এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, প্রাইমারি প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, ওই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তার মানে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, মানে ওই 4টা পড়লে কিন্তু হইতেছে। তো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরিতে তোমার প্রয়োজনীয় যন্ত্রের মধ্যে কোনটা পড়ে না, এইটা পড়ে না কোনটা দেখো, পলভঙ্গি ব্যালেন্স। হ্যাঁ, তুমি যখন এটা তৈরি করবা তখন তোমার 0.1 মোলার তৈরি করার জন্য তোমার তো একটা অ্যামাউন্ট সোডিয়াম কার্বনেট লাগবে, যেটা তোমার ভর মাপতে হবে যে কত গ্রাম, সেটা তুমি পলভঙ্গি ব্যালেন্স দিয়ে ভরটা মাপবা। তারপর ফানেলের মাধ্যমে কি তুমি দ্রবণ নিবা, মানে এখানে আয়তন নিয়ে প্রস্তুত করতে হবে। তারপর এই যে 250 ml আয়তনিক ফ্লাক্স, হ্যাঁ এখানে আয়তন নেওয়া লাগবে, কিন্তু এই যে মাপন যে সিলিন্ডার এটা কিন্তু আমাদের লাগে না। ঠিক আছে, তাহলে ঘ নাম্বারটা মনে রাখবে, এটা লাগে না। তারপর 19 নাম্বারটা বলছে যে 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম। তার মানে এটা কি অঙ্ক কও দেখি। এই যে ডাব্লু সমান কি এস এম বি বাই 1000, এস এম বি বাই 1000, এই অঙ্ক তোমরা ছোটবেলা থেকে পড়ছো। তাহলে এখানে এস কত, এখানে আসলে এস কত, এস হলো 0.1, তাহলে 0.1 ইন্টু এম ভর হলো সোডিয়াম কার্বনেটের হলো 106 ইন্টু ভি কত 250। ঠিক আছে, নিচে আমার কত 1000। তাহলে এই 250 দিয়ে, এগুলো কিন্তু সব গুণন, এই 250 দিয়ে 1000 ভাগ করলে আমার 4 হয়, 4 দিয়ে আমি আবার 106 রে কাটলে কত হয়, 4 25 100, 4 26 104, তাহলে 26.5। তাহলে ওই 26.5 দিয়ে আমি 0.1 রে গুণ করব, 26.5 গুণন 0.1, তার মানে কি আরেক ঘর কমে যাবে, মানে 2.65। তাহলে 2.65 দেখো এই যে ঘ নাম্বারে আছে। তাহলে এই ছোটখাটো অঙ্কগুলো কিন্তু চাইলে দিতে পারে তোমাদের। তারপর এখানে বলছে যে আয়তনিক ফ্লাক্স ব্যবহৃত হয় কোন কাজে। ঠিক আছে, তো আয়তনিক ফ্লাক্স ব্যবহার করা হয় কোন কাজে, মূল দ্রবণ তৈরিতে, গুণগত বিশ্লেষণে, প্রমাণ দ্রবণ তৈরিতে, পাতনে। তাহলে এটা হবে প্রমাণ দ্রবণ তৈরিতে। ঠিক আছে, আয়তনিক ফ্লাক্স আমরা প্রমাণ দ্রবীতে, আয়তনিক ফ্লাক্সের আরেকটা নামে কিন্তু এই যে মাপন সিলিন্ডার। ঠিক আছে, মাপন ফ্লাক্স বা মাপন সিলিন্ডার, সরি এই যে মাপন সিলিন্ডার আরেকটা নাম হলো মেজারিং সিলিন্ডার। ঠিক আছে, মেজারিং সিলিন্ডার আয়তন আলাদা, আয়তন সিলিন্ডার এটার নাম হলো কিছু ভলিওমেট্রিক ফ্লাক্স। ঠিক আছে, দুইটাই কিন্তু দুইটা ইংরেজি নাম আছে। একটা মাপন সিলিন্ডার মানে কি মেজারিং মেজারিং ফ্লাক্স বা মেজারিং সিলিন্ডার, আরেকটা হলো কি আয়তনিক ফ্লাক্স, যেটা ওটা হলো কি ভলিওমেট্রিক ফ্লাক্স। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে ভলিওমেট্রিক ফ্লাক্সের ব্যবহার কি, ভলিওমেট্রিক ফ্লাক্স বাংলার মানেই আছে যে নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করা। ঠিক আছে, নামের বাংলায় আছে। তারপর এই যে এই যন্ত্রটা 22 নম্বরে দেওয়া আছে, এই যন্ত্রটা কিন্তু আমরা পিপেট। ঠিক আছে, এটা আমরা ল্যাবরেটরিতে ইউজ করি। এতে দুইটা মাথা থাকে, একটা মাথায় আমরা মুখ দিয়ে টানি, ঠিক আছে, আরেকটা মাথা আমরা দ্রবণের মধ্যে দিই, তাহলে মুখ মুখ দিয়ে টানে দ্রবণটা এখানে উঠাই। তো পিপেটের মেন কাজ হলো কি নির্দিষ্ট অ্যামাউন্টের যে দ্রবণ সেটা আমরা স্থানান্তর করি। তাহলে একক কথা তুমি এখানে দ্রবণ স্থানান্তর করতেছো, আর তুমি দ্রবণটারে মাপতেছো, মানে কতটুকু দ্রবণ তুমি স্থানান্তর করতেছো, 10 ml বা 20 ml। এই জন্য আমরা বলি যে নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট মাপের দ্রবণটা আমরা স্থানান্তরের কাজে পিপেট ইউজ করি, এই ওয়ার্ডটা মনে রাখবা। নির্দিষ্ট অ্যামাউন্টের দ্রবণ স্থানান্তর করার কাজে আমরা ব্যবহার করি পিপেট। তাহলে এটা হলো প্রথম কথা, এটা পিপেট। ঠিক আছে, এরপরে আসো যে পরের যে এমসিকিউটা বলছে 23 নাম্বার 0.1 মোলার HCl দ্রবণ প্রস্তুতিতে HCl পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোনটা। ঠিক আছে, তাহলে এই যে 23 নাম্বার এমসিকিউ যেটা বলছে এটা হলো কি, এটা হলো মাপন সিলিন্ডার। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের বাস্তবে মিলবা না। ঠিক আছে, এটা তুমি অন্যটা দিয়েও করতে পারবা, বাট যেহেতু হাজারি স্যার স্পেশাল এটা বলছে এই যে মাপন সিলিন্ডার, তাহলে তোমার এই স্পেশালটা মনে রাখা লাগবে। ঠিক আছে, এটা কিন্তু অন্যটা দিয়েও হয়। হ্যাঁ, বাট আমরা এখানে মাপন সিলিন্ডার যেহেতু অ্যান্সার এইটা আছে, তো আমরা এই অ্যান্সার আলাদা করে এটা মনে রাখবো। বুঝছো, এগুলা তোমার কিন্তু একটু কনফিউশন হবে। তারপর দেখো বুলেট সাহায্যে কতটুকু, 0.1 ml, খুবই মনে রাখবা। বুলেটের প্রত্যেকটা দাগ মানে 0.1 ml করে পার্থক্য থাকে। ঠিক আছে, তাহলে 0.1 ml, তাহলে এই যেখানে বলছে পরপর দুই দাগের ক্ষুদ্রতম দাগের পার্থক্য কত থাকবে, ওই যে 0.1। ঠিক আছে,
একটা 0.1, পরেরটা হবে 0.2, তারপর 0.3, মানে এমনি করে। তার মানে পার্থক্যগুলো কি 0.1 ml পার্থক্য থাকে। আর তুমি যেই ঘরটা, তার মানে মিনিমাম একটা ঘর কি 0.1 ml, তাহলে তুমি সেই পর্যন্ত সর্বনিম্ন মাপতে পারবা। তাহলে 0.1 ml আমি সর্বনিম্ন মাপতে পারি, আর প্রত্যেকটা পার্থক্য কিন্তু 0.1, দুইটা কোশ্চেন কিন্তু একই। তারপর এখানে বলছে যে সূক্ষ্মভাবে স্বল্প আয়তনের তরল পরিমাপ করতে কোনটা ব্যবহার করা হয়, এটা হলো বুলেট। ঠিক আছে, খুবই ভালো করে মনে রাখবা যে সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে কোনটি ব্যবহার করা হয়, এটা হলো বুয়েট। এগুলা থেকে কিন্তু ডিরেক্ট এমসিকিউ দিয়ে দিবে। হাজারি স্যারের অনুসরণটা যদি ভালো করে পড়ো তাহলে দেখবা অনেক কয়েকটা এমসিকিউ তোমরা মোটামুটি কমন পাইছো। ঠিক আছে, তাহলে এই জন্য এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবা। যেগুলো কনফিউশন হবে এগুলো কিন্তু আমি পাশে মার্ক করে গোল করে দিয়েছি। তারপর বলছে কোন দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য, যে বললাম দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য, তার মানে কি পিপেট, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের দ্রবণ আমরা স্থানান্তর করি পিপেট। তারপরে বলছে 10.5 ml পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ সঠিকভাবে মেপে নিতে কোনটি ব্যবহার করা উত্তম হবে। ঠিক আছে, তাহলে কোনটা ব্যবহার করা উত্তম হবে, এইটা হলো বুলেট। তাহলে আগে আমরা একটা এমসিকিউ কনফিউশনে দেখলাম বুলেট, সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে আমার বুলেট লাগে, আবার 10.5 ml এত দ্রবণ সঠিকভাবে মেপে নিতে, মানে ওইটা এটা কিন্তু একই, স্বল্প আয়তন মাপতেছো তার মানে এই যে বুলেটই লাগবে। আর যদি বলে স্বল্প আয়তনের দ্রবণ, মানে দ্রবণ, এটা দ্রবণ স্থানান্তর করবা, স্থানান্তর কথাটা থাকবে, তাহলে সেটা হলো পিপেট। ঠিক আছে, মাপার জন্য নর্মালি বুলেট লাগে, মেইনলি আমরা দ্রবণ বা আয়তন, কোনো একটা তরলে আয়তন মাপার জন্য এমনি বুলেট আমরা ইউজ করি, কিন্তু আমরা স্থানান্তর করার জন্য মনে রাখবো যে পিপেট। দ্রবণ স্থানান্তর, আয়তন না, মনে করো যে কোনো একটা ইয়ের আয়তন না। ঠিক আছে, এটা একটা দ্রবণ, মানে মিক্স হয়েছে এরকম, নর্মালি কোনো দ্রাবক না। তারপরে তোমরা দেখবে যে 29 নাম্বার এখানে বলছে যে ট্রাইটেশন কালে, ট্রাইটেশন মানে বুলেট পিপেট, কোনো কথা নেই। ঠিক আছে, ট্রাইটেশন মানে বুলেট পিপেট। তারপর এখানে দেখো, এখানে বলছে যে বুলেট ও পিপেট, এখানে বলছে তারপর কি যে বুলেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহার করা হয়, পাইরেক্স কাজ। এই পাইরেক্স কাজ কিন্তু খুবই শক্ত, হার্ড, সফট না, হার্ড। ঠিক আছে, এই পাইরেক্স কাজে একটা উপাদান, স্পেশাল উপাদান হলো কি B2O3। ঠিক আছে, এই যে বোরোসিলিকেট, মানে এটা একটা স্পেশাল একটা উপাদান, মনে রেখো। ঠিক আছে, সব কাজের জন্য তো আমার সিলিকন অক্সাইড থাকে, বাট ওইটার জন্য স্পেশাল B2O3, এটা হলো পাইরেক্স কাছে স্পেশাল থাকে। ঠিক আছে, তারপর এখানে বলছে যে বুলেটের রিঞ্জ করতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন। মানে রিঞ্জ করতে বলতে কি, বুলেটে তুমি যে বিভিন্ন দ্রবণ টবণ মাপার পর এটার মধ্যে এটা তো আবার পরে আবার পরিষ্কার করতে হবে, তাই না? তো এই পরিষ্কার করার জন্য ওইটাই আমরা রিঞ্জ করা বলছি। পরিষ্কার করার জন্য আসলে কি করা হয়, এই ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। কারণ কি, ক্রোমিক অ্যাসিড একটা তীব্র জারক, মনে রাখবা। ঠিক আছে, তীব্র জারক, এই যে শক্তিশালী জারক বা তীব্র জারক। তো জারক যারা, তারা কি করে, জারকরা জাইমান অক্সিজেন প্রডিউস করে। কি করে, জাইমান অক্সিজেন, এই যে জাইমান অক্সিজেন ওরা তৈরি করে। এই অক্সিজেনটা কি করে, ওই ময়লা টয়লা সব পরিষ্কার করে ফেলে। ঠিক আছে, তাহলে এর তীব্র জারক কারা, যারা অক্সিজেন তৈরি করতে পারে, যারা অন্যকে জারিত করে, এই অক্সিজেনটা তৈরি করে ওর সাথে বিক্রিয়া করায়। আর কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত করা মানে জারণ। ঠিক আছে, তার মানে যে জারক সে অন্যকে জারিত করবে, কেমনে জারিত করবে, নর্মালি এই জারকগুলো, তীব্র জারকগুলো অক্সিজেন তৈরি করে, জাইমান অক্সিজেন তৈরি করে, আর এরাই ওর সাথে বিক্রিয়া করে। তাহলে ক্রোমিক অ্যাসিডের একটা সংকেত আছে, এটা আমরা যে নিচের এমসিকিউ দেখাবো। তারপর বলছে যে ল্যাবরেটরিতে কাজ যন্ত্রের সর্বোত্তম পরিষ্কারক হিসেবে, এই যে সর্বোত্তম মানে ক্রোমিক অ্যাসিড। ঠিক আছে, আমরা ডিটারজেন্ট দিয়েও পরিষ্কার করি, আবার সোডিয়াম কার্বনেট 10% কি, 10% সোডিয়াম কার্বনেট Na2CO3। তারপর আবার ডেকন আছে, ডেকন 90, এগুলো আমরা ইউজ করি, কিন্তু ক্রোমিক অ্যাসিড ইউজ করি, বাট এটা হলো সর্বোত্তম। ক্রোমিক অ্যাসিড হলো কি সর্বোত্তম। ঠিক আছে, সব থেকে শক্তিশালী জারক, এটা মনে রাখবা। এই যে ধুয়ে ফেলতে কোনটা, ওই যে ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিডের সঙ্গে কি, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, খ নাম্বারটা, এটা খুবই মনে রাখবা। পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এরা বিক্রিয়া করে কি তৈরি করে, জাইমান অক্সিজেন তৈরি করে, যেটাই কিন্তু এই ময়লাটা সব পরিষ্কার করে ফেলে। ঠিক আছে, তাহলে ক্রোমিক অ্যাসিডের সঙ্গে কি, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই যে ক্রোমিক অ্যাসিড কি করে, মলিকুলার কোন বিক্রিয়া, এই যে জারণ বিক্রিয়ায় বললাম, ওই যে জারিত করে, তাই না? যেহেতু সে তীব্র জারক, সে অক্সিজেন তৈরি করে আর অন্যটা দ্বারা জারিত করবে, শেষ। এই যে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখার জারণ মণ্ডল, ঠিক আছে, সর্বোত্তম তাপমাত্রা কত, দেখবা যে কত, এটা দেওয়া আছে, সর্বোত্তম তাপমাত্রা কত, সেটা হলো 1570 ডিগ্রি, এটা একদম ডাহা মুখস্থ। ঠিক আছে, এই যে জারণ মণ্ডল, এটার আরেকটা নাম আছে পূর্ণ দহন মণ্ডল, মানে যেটা একবারে পুড়ে গেছে, দহন মণ্ডল। এই অংশটা দেখবে যে সাদা, মানে তোমার যে কুপি বা বুনসেন বার্নারের যে উপরের পার্টটা, সবার উপরের পার্টটা, দেখবা ওটার কোনো কালার থাকে না। একবার নিচের যে কালারটা, ওটা কিন্তু হলুদ থাকে, যেটা দাও দাও করে জ্বলতেছে। বাট উপরের পার্টটা দেখবা যে একদম সাদা টাইপের থাকে,
বা বর্ণহীন থাকে সেটাকে আমরা জারণ মণ্ডল বা পূর্ণ দহন মণ্ডল বলি। মেইনলি আমরা শিক্ষা পরীক্ষায় এই মণ্ডলটা ইউজ করি। আমরা যে লবণগুলা প্লাটিনাম তারের মাধ্যমে যে করি তাপ দেই সেটা কিন্তু এই জারণ বা পূর্ণ দহন মণ্ডলে ইউজ করি, যেটা কিন্তু বর্ণহীন, যার তাপমাত্রা কত 1570°C। তারপর দেখো নিচের কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করা হয়? কনিক্যাল ফ্লাক্স, একদম মনে রাখা লাগবে, মুখস্থ, ঠিক আছে? তাহলে কনিক্যাল ফ্লাক্সে তাপ দেওয়ার জন্য আমরা তার জালি ব্যবহার করি। তারপর এই যে চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, এই যে বিডিএইচ, ব্রিটিশ ডার্ক হাউস, ঠিক আছে, এটার মিনিং কি? ব্রিটিশ ডার্ক হাউস। এখানে ডাই ইথাইল ইথার, এই যে ইথার, তাহলে ইথার, এই ইথার মনে রাখবা, ইথার হলো কি একটা দাহ্য পদার্থ, ঠিক আছে, এটা একটা কি দাহ্য পদার্থ। তাহলে দাহ্য পদার্থ, এই যে ঘ নাম্বার, এটার দ্বারা কিন্তু দাহ্য বোঝায়, খুবই মনে রাখা লাগবে, এটা হলো কি দাহ্য, ঠিক আছে, এটার দ্বারা দাহ্য বোঝায়। আর এই যে রিং দেখতেছো, এটার দ্বারা কি জারক, ঠিক আছে। ওই যে ও আছে, ও মানে কি অক্সিডেশন বা অক্সিডাইজ এজেন্ট, তার মানে ও বৃত্তের উপর আগুনের শিখা, এটা হলো জারক যে এজেন্ট গুলো আছে। আর নর্মাল আগুনের শিখা এটা হলো দাহ্য পদার্থ বা ফ্লেমেবল পদার্থ, ঠিক আছে, ফ্লেমেবল, ঠিক আছে। আর এটা তো দ্বারা বুঝাইতেছে যে বিস্ফোরক, ঠিক আছে, এটা হলো ক্ষতিকারক। আচ্ছা যাই হোক, এই যে এটা ওই যে একই কথাই যে অক্সিডাইজিং, মানে এটা কি এই যে জারক পদার্থ, যেহেতু বৃত্ত আছে জারক, ঠিক আছে, জারক পদার্থ। আর এটা দেখো বৃত্ত নাই, জ্বলতেছে, মানে কি ওই যে দাহ্য পদার্থ, ঠিক আছে, দাহ্য মানে যেগুলা জ্বলবে, আগুন দিলে জ্বলে ওঠে। এলপিজি, সিএনজি, এলপিজি, সিএনজি, তারপর আর কি কি আছে, এগুলা হলো যেগুলা আছে এগুলা জারক। এই যে ইথার, এগুলা হলো কি জারক, আগুন জ্বলে উঠবে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ। আচ্ছা এবার 40 নম্বরে দেখো, 40 নম্বর বলছে এক্সআই। এক্সআই এটা দ্বারা কি বোঝাইছে? এটা দ্বারা বোঝাইতেছে কি উত্তেজক, ঠিক আছে, এক্সআই হলো উত্তেজক। খুবই ভালো করে মনে রাখবা, এটা দেখবে তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে। তোমাদের একটা জিনিস বলছি, তোমাদের এই লাস্টে এই চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলোর প্রত্যেকটার পাশে পদার্থগুলোর নাম আছে। যেমন দাহ্য যে চিহ্ন, ওটার পাশে দেখবা দাহ্য পদার্থ লেখা আছে, উত্তেজক যে চিহ্ন, ওদের পাশে উত্তেজক লেখা আছে। তাহলে ওই বক্সগুলো ভালো করে পড়বা, বক্সগুলো পড়তে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট, পড়তে হবে। এখান থেকে ভার্সিটিতে খুবই প্রশ্ন আসে, ঠিক আছে। তোমরা দরকার পড়লে খাতায় এগুলো লিখবা যে কোনটা বিস্ফোরক পদার্থ, কোনটা উত্তেজক পদার্থ, কোনটা দাহ্য পদার্থ, ঠিক আছে। তাহলে এগুলা খুবই খুবই কিন্তু আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের থেকে এই লাস্টের যে পদার্থগুলো আছে এগুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অনুশীলনীতে এই জিনিসগুলো অত ভালো করে দেওয়া নাই, বাট তোমরা আলাদা করে এই পদার্থগুলা খাতায় লিখে লিখে পড়বা, ঠিক আছে। তারপর এমএসডিএস, এটা মানে কি? যে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, ঠিক আছে, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, এটা হলো ফুল মিনিং। তারপর দেখবা এই যে আর্দ্র কেলাসিত পদার্থকে শুষ্ককরণ, শুষ্ককরণের জন্য ডেসিকেটর ইউজ করা হয়, শুষ্ককরণের জন্য ডেসিকেটর ইউজ করা হয়। আর ডেসিকেটর এলে মেইনলি কোন পদার্থটা ইউজ করি আমরা? এই যে 43 নাম্বার, এখানে যে P2, ঠিক আছে, ফসফরাস পেন্টাঅক্সাইড, তাহলে ফসফরাস পেন্টাঅক্সাইড কিন্তু আমরা ডেসিকেটর হিসেবে ইউজ করি, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, কিন্তু আমরা মনে রাখবো মেইনলি P2O5, ঠিক আছে। এখানে যেগুলো অপশন আছে, এখানে P2O5 এগুলো শুষ্ককারক হিসেবে আমরা ইউজ করি, ঠিক আছে। যে কোনো পদার্থে যদি পানি থাকে, ওই পানিটা আমরা সরাইতে, ওইটাকে আমরা শুষ্ক করতে আমরা এটা ইউজ করি। তারপরে যে এলপিজি, সিএনজি, মানে এগুলা কি? আগুন জ্বলে যাবে, মানে কি দাহ্য। আর দাহ্য মানে কি? ফ্ল্যামেবল, মানে এই যে ক নাম্বার, ঠিক আছে না, একটু আগে দেখাইলাম। তারপর দেখো এই যে সেমি মাইক্রো পদ্ধতিতে কোনটা ইউজ করে? সেমি মাইক্রো মনে রাখবা, সেমি মাইক্রোতে ভর কত? 50 থেকে 200 মিলিগ্রাম, খুবই মনে রাখা লাগবে, 50 থেকে 200 মিলিগ্রাম, ঠিক আছে। এই যে মাইক্রো, মাইক্রোতে ভর কত? আরো কম, কত? যে এটা হলো কত? 5 থেকে 20, 5 থেকে 20 মিলিগ্রাম, 5 থেকে 20 মিলিগ্রাম, ঠিক আছে। আর ম্যাক্রোতে কত? ম্যাক্রো, ম্যাক্রোতে মনে রাখবা যে 0.5 থেকে 2 গ্রাম, ওটা কিন্তু গ্রাম, ম্যাক্রো মানে নাম বড়। তাহলে ম্যাক্রো হলো 0.5 থেকে 2 গ্রাম। এই ম্যাক্রোতে দূষণ মাত্রা অনেক বেশি, যেহেতু অনেক বড়, 0.5 থেকে 2, এত পরিমাণ আমার দূষণ তৈরি হচ্ছে, তাহলে এটা তো খারাপ। আর সেমি মাইক্রোতে কত? 50 থেকে 200 মিলিগ্রাম, প্রথমটা ছিল গ্রাম, পরেরটা কিন্তু আমার মিলিগ্রাম। তাহলে সেমি মাইক্রোতে 50 থেকে 200, আর মাইক্রোতে 5 থেকে 20 মিলিগ্রাম, মানে খুবই কম দূষণ তৈরি হইতেছে। এই জন্য মাইক্রো হলো সব থেকে ভালো, বাট এটা আমার খুবই কস্টলি, খুবই কস্টলি, ঠিক আছে, খুবই খরচ হয়, এই জন্য আমরা এটা করতে পারি না। এই জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি সেমি মাইক্রো, এটা খুবই আমাদের জন্য উপযোগী, এটা আমরা করি, এটাতে কষ্টও এত নাই, আর এটা আমাদের দূষণ মাত্রা অনেক কম, তাহলে আমরা সেমি মাইক্রো খুবই ইউজ করি। এটার পিছনে আরো দুই একটা কারণ আছে। তাহলে সেমি মাইক্রোতে কি 50 থেকে 200, সেই ক্ষেত্রে দেখো ক নাম্বারে অ্যান্সারটা হবে ক নাম্বার, ঠিক আছে, কারণ 50 থেকে 200 মধ্যে ওইটাই আছে। তারপর এখানে সার্জারি বলছেন যে মাইক্রো পদ্ধতিতে কোনটা, তাহলে বলছিলাম 5 থেকে কি 20 মিলিগ্রাম, ঠিক আছে, 5 থেকে 20 মিলিগ্রাম, তার মানে অ্যান্সার হবে কত? এই যে ক নাম্বার, ঠিক আছে। তারপর 47, 47 বলছে সেমি মাইক্রো পদ্ধতিতে এই দেখো নরমালি ম্যাক্রোতে কি হয়? H2S, এই গ্যাসটা তৈরি হয়, যেটা তীব্র গন্ধযুক্ত বা দূষক, এটা বায়ু দূষক। এই জন্য আমরা কি করি? সেমি মাইক্রোতে এই গ্যাসটা আমরা ইউজ না করে এই যে থায়োঅ্যাসিটামাইড, খ নাম্বার যেটা আছে, এইটা আমরা ইউজ করি, ফলে ওই তীব্র গন্ধযুক্ত হয় না, পরিবেশ দূষণ হয় না।
তাহলে এটা কিন্তু একটা সেমি মাইক্রোর বেনিফিট। তাহলে সেমি মাইক্রোতে কি করা হয়েছে, H2S ডিরেক্ট আমরা ইউজ করতেছি না, এটার পরিবর্তে কি থায়োএসিটামাইড আমরা ইউজ করতেছি, যেটা তীব্র গন্ধ থাকে না, ফলে পরিবেশটা ভালো থাকে। তো এইটা অন্যতম একটা কারণ সেমি মাইক্রো আমরা ইউজ করার জন্য। প্রথম কথা, দূষণ মাত্রা খুবই কম হইতেছে। সেকেন্ডলি, এখানে বায়ু দূষণ মানে H2S, যেটা তীব্র গ্যাস বায়ু দূষক, ওইটা আমরা পাইতেছি না। থায়োএসিটামাইড আমরা ইউজ করতেছি, বুঝছো? এটা কিন্তু খুবই আসে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে 47 নাম্বারটা। তারপর দেখো 48, এখানে বলছে যে ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্প রূপে, এই যে দেখো বেনজিনের বিকল্প, মনে রাখবা বেনজিন আর জাইলিন, বেনজিন বেনজিন আর জাইলিন, এই দুইটার বিকল্প হিসেবে আমরা কি ইউজ করি? তোমাদের এই বিকল্পের একটা ছক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো টলুইন। তোমাদের এই ছকটাও কিন্তু পড়বা। তাহলে বেনজিন আর জাইলিনের বিকল্প হিসেবে কি আমরা টলুইন ইউজ করি, এটা খুবই মনে রাখা লাগবে। আরেকটা হলো ক্লোরোফর্ম, মানে কি CH-Cl3, ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন যেটা আছে, এর পরিবর্তে আমরা হেক্সেন ইউজ করি। হেক্সেন মানে কি C6H12, ঠিক আছে? হেক্সেন, এই দুইটা বেশি মনে রাখা লাগে, তোমাদের বইয়ে দেখবা। তারপর বিউটানল 2 এর পরিবর্তে বিউটানল 1, এগুলা কিন্তু কয়েকটা আছে। তাহলে এই যে বিষাক্ত হিসেবে আমরা বিকল্প হিসেবে কোনটা ইউজ করি, এটা একটা ছক আছে, এইটাও খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা বই থেকে কিন্তু এটা একটু পড়ে নেবা। তাহলে এইটা থেকে সব থেকে বেশি দুইটা ইম্পর্টেন্ট হলো কি বেনজিন আর জাইলিন, এই দুইটা পরিবর্তে আমরা টুলুইন ইউজ করি, ঠিক আছে? এই টুলুইন বিষাক্ত না। আরেকটা হলো এই যে ক্লোরোফর্ম CH-Cl3, একটা হলো কি কার্বন টেট্রাক্লোরাইড যেটা আছে, এগুলার পরিবর্তে আমরা হেক্সেন মানে C6H12 আমরা ইউজ করি। তাহলে এখানে বেনজিন যেহেতু বলছে, এর পরিবর্তে কি যে ঘ নাম্বার টুলুইন হবে, ঠিক আছে? তারপর শরীর কোন স্থানে অ্যাসিড যদি পড়ে, তাহলে অ্যাসিড পড়লে আমরা কি দুর্বল ক্ষার দিই, আর যদি আমরা তীব্র ক্ষার পড়ে তাহলে দুর্বল অ্যাসিড দিই, ঠিক আছে? কখনোই আমরা অ্যাসিড পড়লে তীব্র ক্ষার দিব না, কারণ সেও কিন্তু আবার পুরাই ফেলবে, ঠিক আছে? তাহলে অ্যাসিড দিলে আমরা দুর্বল ক্ষার দিব। দুর্বল ক্ষার কি যে ঘ নাম্বারে 5% সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? আর যদি অ্যাসিড পড়ে, আর যদি ক্ষার পড়ে, তীব্র ক্ষার যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই তীব্র ক্ষারগুলো যদি পড়ে, তাহলে আমরা দুর্বল অ্যাসিড দেব, মেইনলি কি বোরিক অ্যাসিড, ঠিক আছে? এই যে বোরিক অ্যাসিড ঘ নাম্বার দেখে যে পরেরটাই বলছে যে শরীর বা ত্বকে যদি কোনো ক্ষার পড়ে, তখন আমরা কি করব? তাহলে অ্যাসিড ইউজ করবো, মেইনলি এই যে বোরিক অ্যাসিড 5% বোরিক অ্যাসিড। এখানে 5% যেহেতু নাই, 0.1 দেওয়া আছে, তাহলে আমরা এইটাই দেবো, বা 5% থাকতে পারে, তোমাদের বইয়ে দেখবা দেওয়া আছে। তাহলে 0.1 মোলার বোরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে ক্ষার পড়লে আমরা অ্যাসিড দেবো, অ্যাসিড পড়লে ক্ষার দেবো। ক্ষার কি ধরনের ক্ষার পড়বে? অবশ্যই তীব্র ক্ষার, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? কি ধরনের অ্যাসিড পড়বে? অবশ্যই তীব্র অ্যাসিড। তোমার সোডিয়াম কার্বনেট যদি ত্বকে পড়ে, তাহলে সেটা কোনো ক্ষতি করবে না, কারণ সোডিয়াম কার্বনেট একটা দুর্বল ক্ষার, ঠিক আছে? অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এরকম তীব্র ক্ষার অথবা তীব্র অ্যাসিড, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড পড়লে আমরা তখন দুর্বল ক্ষার দেব, ঠিক আছে? মানে তীব্রগুলো অবশ্যই আমাদের ক্ষতি করে, ওইটা ঠিক করার জন্য আমরা দুর্বল উল্টাটা দিই। তারপর দেখে 1 নম্বর বলছে এখানে 100 ml 0.1 অক্সালিক অ্যাসিডের কত প্রয়োজন। তো এইটাও একটু কঠিন অঙ্ক, তাও আমরা দেখবা এই যে কত গ্রাম বলছে, তার মানে কি SMB বাই 1000। তাহলে SMB বাই 1000 আমরা পড়ছি SMB বাই 1000, তাহলে S এখানে কত? ঘনমাত্রা 0.1 মোলার। তারপর M আণবিক ভর কত? অক্সালিক অ্যাসিডের সংকেত কি? H2C2O4। তাহলে 4টা অক্সিজেন মানে কত? 16 দুগুণ 32 দুগুণ 64, তাহলে 64 প্লাস 2টা হাইড্রোজেন প্লাস কার্বন হলো 24। তাহলে 64 66 66 70 90, তার মানে ভর হইতেছে 90, অক্সালিক অ্যাসিডের ভর 90 গুণন এখানে আয়তন আছে 100 ml, ঠিক আছে? আর নিচে তো আমার 1000 দিয়ে ভাগ, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কত? 0.1 হয়। আর এই 0.1 না, 0.1 নাই, 100 রে 1000 দিয়ে ভাগ করলে 10 হয়। আর এই 10 টা যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে 9 হয়। তার মানে 9 গুণন 0.1, তার মানে কত? 0.9 হবে, এই যে এটা, ঠিক আছে না? 0.1 গুণন যদি আমি কি 9 করি, তাহলে কত আসবে? 0.9, তাই না? কারণ এই পয়েন্টটা উঠাই দিয়ে নিচে আমি একটা 1 লিখবো, পয়েন্টের পরে একটা সংখ্যা মানে আরেকটা শূন্য লিখবো 10, ফলে এই পয়েন্টটা আর নাই, মানে ওটা 1 হয়ে গেছে, মানে কিছুই নেই। তাহলে 9 ভাগ 10 তাহলে কত হবে? 0.9, সিম্পল কথা। এবার আসা হয় যে ক্রোমিক অ্যাসিড, তাহলে এটা পড়ানি হয়েছে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস কি পটাশিয়াম ডাইক্রোমেট গেল। তারপর দেখো 53 নাম্বার, এই সেমি মাইক্রো পদ্ধতিতে পরিমাণ কত? সেমি মাইক্রো আমি দেখাইছি 50 থেকে কত? 50 থেকে 200 মিলিগ্রাম। তো এটা যদি আমি গ্রাম করি, 50 টা আমি যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে 0 পয়েন্ট কত? 05, আর 200 এর গুলো 0.2, তাহলে কোনটা হবে? আচ্ছা, এখানে কিন্তু এগুলার কাছাকাছি, এটা কিন্তু হুবহু অ্যান্সার নাই, এটার কাছাকাছি আমার অ্যান্সার নিতে হবে 10 থেকে 100 মিলিগ্রাম, এই যে 10 থেকে 100 মিলিগ্রাম, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু এরকম নাই, ঠিক আছে? এটা আসলে মিলতেছে না, তার মানে এই যে আমরা 50 থেকে 200 মিলিগ্রাম পড়ছি, এটা কিন্তু 10 থেকে 100 মিলিগ্রাম, কাছাকাছি যেটা আছে এটা আমাদের নিতে হবে। বাকি এগুলো কিন্তু 1 থেকে 2 গ্রাম না, এটা তো ম্যাক্রোতে অত বেশি চলে গেল। এটা 1 থেকে 2 মিলিগ্রাম, এটা তো অনেক কম হয়ে গেছে, আর এটাও না, তার মানে অ্যান্সার হবে খ, ঠিক আছে? যেগুলো তোমরা দেখবা মিলতেছে না, কাছাকাছি যেগুলো আছে আমরা সেগুলো নিব। তো এরপরে দেখো নিচের কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়, তাহলে
54 নম্বর বলছে কি আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয় কোনটা, তাহলে এইটা হবে কত, এইটার অ্যান্সার হবে পিপেট। ঠিক আছে, আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয় পিপেট, মনে রাখো। তো সেমি মাইক্রো পদ্ধতিতে এই যে বললাম অ্যাসিটামাইড ব্যবহার করা হয়, তার মানে যে ক CH3CSNH2 অ্যাসিটামাইড, সংকেতটা মনে রাখো। ঘ নাম্বারে দেখো NH2 দিয়ে দিয়েছে কিন্তু, মানে আরেকটু চেঞ্জ করে দিয়েছে, তাহলে এটা তো হবে না, CH3 হবে ওখানে, তাহলে এটার অ্যান্সার হবে 55 ক। ঠিক আছে, তারপরে 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত, মানে 4 ঘর পর্যন্ত, তাহলে পয়েন্টের পর 4 ঘর মানে কত, এই যে গ নাম্বার, পয়েন্টের পর 4 ঘর গ্রাম, ঠিক আছে, মিলিগ্রাম না, 4 ঘর গ্রাম। তারপরে দেখো এখানে বলছে 61 নম্বরে ল্যাবরেটরিতে কখন নিরাপত্তার সময় ব্যবহার করা হবে, ওই যে বলছিলাম যে কি উদ্দায়ী যদি হয় তাহলে চোখে যেতে পারে উড়ে, তো এই জন্য আমাদের উদ্দায়ী হইলে আমরা এটা ইউজ করবো। তারপর 62 নম্বর বলছে 0.1 মোলার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনে 0.01 মোলার দ্রবণ তৈরি করতে কোন সেটটি সব থেকে বেশি উপযুক্ত, তাহলে এইটা হবে কি মেজারিং সিলিন্ডার ও আয়তনিক যে ফ্লাক্স আছে এইটা। ঠিক আছে, এইটা একটু কনফিউজিং কোয়েশ্চেন, এটা একটু মনে রাখবা। তুমি দ্রবণ তৈরি করতেছো তাই না, তুমি তো জিনিস স্থানান্তর করতেছো না, তাহলে পিপেট তো লাগবে না, তাহলে পিপেট বাদ, এই পিপেট বাদ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে মেজারিং সিলিন্ডার, যেহেতু তুমি পরিমাপ করতেছো, মেজারিং সিলিন্ডার আর আয়তনিক ফ্লাক্স এটা হবে। ঠিক আছে, তারপর নিচের কোন সেটটি তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত হবে, তাহলে সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত হবে কোনটা, এই যে পিপেট বোরেট। ঠিক আছে, নেক্সটে আসো। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু কনফিউজিং, এগুলা মনে রাখবা যে হাজারি স্যার থেকে ডিরেক্ট চলে আসতে পারে। ঠিক আছে, তো নিচের কোন অক্সাইডগুলোর মধ্যে সবথেকে পাইরেস গ্লাস, এই যে একটু আগে আমি তখন বলছিলাম যে পাইরেস গ্লাসে স্পেশাল একটা কি যে B2O3, বড় সিলিকের B2O3 যেগুলো আছে। ঠিক আছে, বড় সিলিকেট মানে এটার অক্সাইড সাথে সিলিকনের অক্সাইড থাকে, সিলিকন আসলে সবার মধ্যে থাকে, এটা স্পেশাল কিছু না। তাহলে পাইরেস গ্লাসে স্পেশাল হলো এই যে B2O3, সে হলো স্পেশাল। ঠিক আছে, তারপর নিচের কোনটা কাজ ক্ষয় করে, এই যে এই সেফ, খুবই মনে রাখা লাগবে। কাচের মধ্যে যে আমি দাগ দেই, কাচের মধ্যে যে আমি নকশা করি, কোনটা দিয়ে করি, এই সেফ। ঠিক আছে, এগুলার বিক্রিয়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে যেগুলো আছে, এগুলার বিক্রিয়াগুলো আসে যে কিভাবে ক্ষয় করে, বিক্রিয়া লাগে। তো আমার তো এগুলো বিক্রিয়া লাগবে না, তাহলে এই সেফ এটা খুবই মনে রাখবা। এটা তোমার কিন্তু দ্বিতীয় পত্রে যে 5 অধ্যায় অর্থনৈতিক রসায়ন সেখানে আছে, প্রথম পত্রে যে 5 অধ্যায় সেখানে কিন্তু আছে। ঠিক আছে, কর্মমুখী রসায়ন আছে এটা। তারপর দেখো নিচের কোনটি ক্ষয়কারক ও বিষাক্ত পদার্থ, ক্ষয়কারক ও বিষাক্ত পদার্থ কোনটা, আর্সেনিক অক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো পটাশিয়াম অক্সাইড যেটা সেটা কিন্তু কি, যেহেতু একটা তীব্র ক্ষার, তাহলে সেটা ক্ষয়কারী আর বিষাক্ত, তোমার হাতে লাগলে কিন্তু ক্ষরণ হয়ে যাবে। তারপর ইথানল যেটা, এটা তো ইথানল মানে কি, যে মদ, মদ হিসেবে আমরা যেগুলা খাই, মদ খাই, তো এটা তো বিষাক্ত না। ঠিক আছে, এই মিথানল তার আর্সেনিক অ্যাসিড এগুলা অত বেশি না, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা তীব্র ক্ষয়কারক পদার্থ, কারণ সে একদম কি, সে সব থেকে শক্তিশালী ক্ষার। ঠিক আছে, যেটা যেখানে পড়বে সেটা কিন্তু একদম করে ফেলবে, তোমার স্কিন যেখানে পড়ুক করে ফেলবে। তারপরে হচ্ছে বনসাই বাগানের শিখায় সবচেয়ে উপরের অংশটা, এই যে তখন আমি বললাম সবচেয়ে উপরে যেটা আছে ওটা একবারে পুড়ে গেছে, মানে একবারে জারণ মণ্ডল বা পূর্ণ দহন মণ্ডল, যেটা তাপমাত্রা 1570°C, যেটা আমরা কি শিখা পরীক্ষায় বর্ণগুলা দেখার ক্ষেত্রে ইউজ করি। তারপর দেখো দেখো এই যে নিচের কোন গ্যাসটি শ্বাস যন্ত্র বা ব্রোঙ্কাইটিস এগুলা তৈরি করে, কি SO2 SO3 এগুলা আছে। তাহলে তুমি দ্বিতীয় পত্রে যে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন অধ্যায়টা যখন পড়বা, ওখানেই দেখবা যে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অক্সাইড আছে, প্লাস সালফার অক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড আছে, ওখানে এই দুইটা গ্যাস, সালফারের যে গ্যাসগুলো আছে এরা কিন্তু তোমার শ্বাসযন্ত্রের যে ব্রোঙ্কাইটিস বা এই অসুখগুলো আসলে তৈরি করে, তাহলে এটা খুবই মনে রাখা লাগবে। ঠিক আছে, আর এরা কিন্তু অম্ল জাতীয় গ্যাস। ঠিক আছে, অম্ল গ্যাস মনে রাখবা। তো কোন গ্যাসটি দাহ্য নয়, মানে কোন গ্যাসটা নিজে পড়ে না, তাহলে এটা হলো অক্সিজেন। আমরা জানি যে অক্সিজেন নিজে পড়ে না, সে অন্যকে পোড়ায়। ঠিক আছে, অক্সিজেন নিজে পড়ে না, অন্যকে পোড়ায়, এটা হলো অক্সিজেন গ্যাস, এই জন্য সেটা দাহ্য না। বাকি বিউটেন প্রোপেন আমরা রান্নার যে সিলিন্ডার ইউজ করি সেখানে কিন্তু আমরা ইউজ করি, তার মানে সেগুলো আমরা পড়তেছি। তারপর হাইড্রোজেন আমরা কিন্তু সেগুলো ইউজ করি। তো নিজের কোনটি ক্যান্সার তৈরি করতে পারে, দেখো প্রথমে কি আছে, এই যে ACHO, তার মানে কি, এটা হলো মিথানেল বা ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, যেটা ক্যান্সার তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ক। এটা হলো কি, এটা হলো কি ইথানিক অ্যাসিড। দেখো এই যে এটা হলো ইস অ্যাসিড, মানে এই C+H বিশিষ্ট যে অ্যাসিডগুলো থাকে এগুলো দুর্বল অ্যাসিড হয় বা জৈব অ্যাসিড হয়, এগুলো আমরা খাইতে পারি, এগুলো এত সমস্যা করে না। তারপর এটা হলো ইথানল, যেটা মদের মধ্যে থাকতেছে, এটা এত না, এটা একটা মিথানল, এটাও ক্যান্সারের মতো অত বেশি তৈরি করতে পারে না। ঠিক আছে, এটা আমরা খাইতে পারি না, বাট এটা আমাদের যে এই যে কাঠ বা ইয়ের যে বার্নিশ করতেছি সেখানে কিন্তু আমরা মিথানল ইউজ করি। ঠিক আছে, কাঠের বার্নিশ তৈরি করতে ইউজ করে। বাট এই যে ফর্মালডিহাইড, যেটা অ্যালডিহাইড, সেটা ফরমালিন তৈরি করতে লাগে, সেটা আমাদের ক্যান্সার তৈরি করে। তারপর এই যে বহুপদীগুলো মেডিকেলের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট না, বাট যেগুলো কয়েকটা আমি তোমাদের একটু তাড়াতাড়ি দেখাই দিতেছি। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট না, বাট তোমরা পড়তে পারো। দেখো ল্যাবরেটরি অ্যাপ্রন ব্যবহার করার সুবিধা হলো কি, শিক্ষার্থীর মানসিকভাবে প্রস্তুতি লাভ করে। হ্যাঁ, অ্যাপ্রন পড়লে তার একটা নিজের মনে হবে যে না সে সেফ আছে, এটা মনে হবে। তারপর রাসায়নিক দ্রব্য থেকে কলেজ ড্রেস সুরক্ষা। হ্যাঁ, তোমার কলেজ ড্রেসটার উপরে আমরা এটা পড়ি, এই জন্য কলেজ ড্রেসকে সুরক্ষা দেয়। আবার রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে শরীর ত্বক রক্ষা করে, তিনটাই সঠিক, অ্যান্সার হবে খ।
তারপরে দেখো যে আয়তনিক বিশ্লেষণে কোন যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, কনিক্যাল ফ্লাক্স, বুরেট, পিপেট। হ্যাঁ, এটার মধ্যে তিনটাই তো সঠিক, তার মানে অ্যান্সার হবে তিনটাই, এগুলো আমরা ইউজ করি। তারপর এখানে বলছে কিছু রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য দেওয়া হলো, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিড হলো উদ্বায়ী পদার্থ, সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষয়কারক পদার্থ, আর সোডিয়াম হাইড্রাইড আর সোডিয়াম ধাতুকে পানিতে সংরক্ষণ করা যায় না, এটা সঠিক। এগুলো আমরা পানিতে সংরক্ষণ করি না, এগুলো আমরা কই সংরক্ষণ করি, কেরোসিন। ঠিক আছে, কেরোসিন মানে কম যে সক্রিয় ধাতুগুলো আছে বা নিষ্ক্রিয় যে দ্রবণগুলো আছে সেগুলোতে কেরোসিন পানিতে দিলে তো ওরা আসলে বিক্রিয়া করে যাবে, তাহলে এটাও সঠিক। আর সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এরা যেহেতু তীব্র ক্ষার, এরা কিন্তু ক্ষয়কারী পদার্থ। এখানে বলছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড আর গাঢ় নাইট্রিক অ্যাসিড এরা কিন্তু উদ্বায়ী না, এরা অনুদ্বায়ী পদার্থ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 2 আর 3, মনে রাখো। ঠিক আছে, তাহলে দুইটা সঠিক। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড এরা হলো মেইনলি কি, এরা জারণ ধর্ম, মানে এরা জারক। ঠিক আছে, মানে এরা জাইমান অক্সিজেন তৈরি করে, অন্যকে জারিত করে, বাট এরা উদ্বায়ী না। ঠিক আছে, এরা আসলে তুমি হিট দিলে আসলে উবে যাবে এরকম না। তারপর দেখো সোডিয়াম কার্বনেটের বৈশিষ্ট্য হলো কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ সঠিক। বিষক্রিয়া যুক্ত পদার্থ না, এই তো বিষক্রিয়া না, বিষক্রিয়া থাকবে কাদের, যারা তীব্র ক্ষার, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ওরা। বাট সোডিয়াম কার্বনেটের একটা দুর্বল দুর্বল ক্ষার, তাহলে এর কিন্তু এরকম বিষক্রিয়া নাই। এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী, মোটামুটি ক্ষারধর্মী, তীব্র ক্ষার না। তাহলে অ্যান্সার হবে 1 3। দেখো এই যে সোডিয়াম কার্বনেট আমরা লিখছি, এরকম সোডিয়াম কার্বনেট এটা তো একটা লবণ, কারণ লাস্টে কার্বনেট বা সালফেট বা নাইট্রেট বা ক্লোরাইড থাকলে এটা কি হয়ে যায়, এটা একটা লবণ হয়ে যায়। এই লবণের যে ক্যাটায়ন পার্টটা, এর সাথে তুমি যদি ওইস লাগাই দাও, তাহলে তুমি ওই ক্ষারটা পাবা, তার মানে NaOH, তাই না? Na আছে, এর সাথে OH দিলে, আর এই যে কার্বনেট পার্টটা মানে অ্যানায়ন, অ্যানায়নের সাথে তুমি যদি হাইড্রোজেন লাগাই দাও, তাহলে তুমি অ্যাসিড পার্টটা পাবা। কারণ একটা লবণ তৈরি হয় কই থেকে, অ্যাসিড আর ক্ষার থেকে। তাহলে ক্যাটায়ন পার্টটার সাথে যদি আমি OH লাগাই দিই, তাহলে আমি কি পাবো, ক্ষার পাবো। অ্যানায়ন পার্টটার সাথে যদি আমি হাইড্রোজেন লাগাই দিই, তাহলে আমি অ্যাসিডটা পাবো। তার মানে এই লবণটা তৈরি হয়েছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার থেকে, যেটা একটা তীব্র ক্ষার, আর H2CO3 একটা অ্যাসিড থেকে। ফলে যেহেতু ক্ষারটা আমার সবল, এই জন্য এই লবণটার যে পিএইচ সেটা কিন্তু 7 থেকে বেশি হবে, মানে একটু ক্ষারীয় হবে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখবা যে অ্যাসিড পার্টটা সবল হয়, ক্ষার ক্ষার হলো দুর্বল হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাসিডের ডমিনেন্সি থাকবে, মানে পিএইচ 7 থেকে কম হবে। তাহলে এই যে লবণটা আছে, এই লবণ হওয়ার সত্ত্বেও এর পিএইচ 7 থেকে বেশি, কারণ কি, এই যে ক্ষার থেকে তৈরি হয়েছে এটা একটা তীব্র ক্ষার। ঠিক আছে, বাট সেটা কিন্তু ওই লেভেলের বিষক্রিয়া না। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ওরাই কেবল বিষক্রিয়া, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে 1 আর 3। তারপর বলছে যে নিচের তথ্যগুলো থেকে দেখো, সোডিয়াম আর সোডিয়াম হাইড্রাইড এগুলো আমরা পানির সংস্পর্শে আগুন ধরে যায়, এটা সত্য। সোডিয়ামের এক টুকরা যদি পানিতে ফালাই দাও, দেখবে যে আগুন ধরে গেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষয়কারী পদার্থ, এটাও সত্য। আর ক্রোমিক অ্যাসিড মিশ্রণ জারক, তীব্র জারক, এটাও সত্য। তাহলে অ্যান্সার হলো 1 2 3। তারপর দেখো সোডিয়াম কার্বনেট একটা কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এর জলীয় দ্রবণ অম্ল, এটা ভুল। এর জলীয় দ্রবণ তো ক্ষার, কেবলই তো দেখাইলাম, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হয়েছে, যেটা একটা কি ক্ষার টাইপের বেশি, এই জন্য। তাহলে এটা অ্যান্সার ভুল, তার মানে অবশ্যই অ্যান্সার 1 আর 3 হবে, কারণ অপশন বাকিগুলো এরকম। ঠিক আছে, তারপর দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডের বৈশিষ্ট্য হলো কি, এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা সত্য কথা, কারণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো 4টা, বাকি সবগুলোই সেকেন্ডারি। তারপর পানি শোষী পদার্থ, হ্যাঁ এটাও সঠিক, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড হলো নিরোধক। কি এরা, নিরোধক। নিরোধক মানে কি, পানি শোষণ করে যারা, অন্য পদার্থ থেকে পানি শোষণ করে ফেলে, পানি নিয়ে নেয়। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডে কিন্তু এই ধর্মটা আছে, পানি শোষণ ধর্ম আছে, মানে নিরোধক হিসেবে কাজ করে, এই ধরনের পানি শোষণ। আর ত্বকের সংস্পর্শে এলে তো ক্ষতি করবেই, তার মানে 1 2 3। তারপর দেখে পটাশিয়াম ডাইক্রোমেট এ কি তৈরি করে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, হ্যাঁ এটা সঠিক। ক্রোমিক অ্যাসিড তৈরি করতে পারে, এটাও সঠিক। এটা একটা শক্তিশালী জারক, এটাও সঠিক। এই যে যাদের মধ্যে এরকম অক্সিজেন অনেক বেশি থাকে, তারা হলো জারক হয়, এটা আমরা অন্য অধ্যায়ে পড়ি। ঠিক আছে, তাহলে 1 2 3 তিনটে সঠিক। তারপর ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ করার জন্য ক্ষেত্রে কোনটা সঠিক, তীব্র জারক ও বিজারক পদার্থকে একসাথে রাখা যাবে না। হ্যাঁ, একই সাথে রাখলে তো ওরা বিক্রিয়া করে ফেলবে, ঝামেলা করে ফেলবে। রিয়াজেন্ট বোতলে যে MSDS এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়, মানে ওই যে বোতলগুলোর গায়ে যে আমরা সবকিছু লিখি, ঠিক আছে, এটা কেমন পদার্থ, কি করা যাবে না যাবে, কি আছে, এই যে এটা দিয়ে আমরা লেবেলিং করে রাখি, ওইটা কিন্তু এই পদ্ধতি MSDS। ঠিক আছে, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। তাহলে এটা করা উচিত, রাসায়নিক দ্রব্যকে প্লাস্টিকের বোতলে রাখা উচিত নয়। দেখো এটা কিন্তু 1 আর 2 হবে, প্লাস্টিকের বোতলে রাখলেই কিন্তু খুব মোটামুটি ভালো। ঠিক আছে, ওরা কিন্তু ওই লেভেলে বিক্রিয়া করবে না, প্লাস্টিকটাকে নর্মালি বিক্রিয়া করতে চায় না। ঠিক আছে, এই কিন্তু অতটা অ্যাক্টিভ না, সে অতটা বিক্রিয়া করতে চায় না, এই জন্য প্লাস্টিকে রাখলেও কিন্তু অতটা অসুবিধা নাই। সেক্ষেত্রে অ্যান্সার হবে 1 আর 2। তারপর দেখো সেমি মাইক্রো এনএলকের পদ্ধতি কি, নমুনা লবণে 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম ব্যবহার করা হয়। হ্যাঁ এটা সঠিক, ওই যে 50 মিলিগ্রাম থেকে আমরা যে 200 মিলিগ্রাম পড়ছি, ওইটা যদি আমরা 1000 ভাগ করি, তাহলে এটা আমরা পাই। পৃথকীকরণ দ্রুতকরণ দ্রুত সম্ভব, হ্যাঁ খুব তাড়াতাড়ি আলাদা করা যায়, খুব তাড়াতাড়ি এটা ধোয়া যায়। আর H2S এর পরিবর্তে আমরা থায়াসটাইমেট ইউজ করি, অ্যান্সার তিনটাই। ঠিক আছে, তারপরে দেখো 91 বলছে যে
ল্যাবরেটরিতে সেমি মাইক্রো পদ্ধতিতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মানে খুবই ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো কি কি আছে, এটা তো পরিবেশ দূষণের ঝুঁকিমাত্রা হ্রাস, দূষণ কম হয়, খুবই কম, অপচয় রোধ হয়, ব্যয় হ্রাস হয় এবং বিশ্লেষণ কাজের সময় হ্রাস হয়। এটা তিনটাই কিন্তু সঠিক, যে বিশ্লেষণ আমার সময় কম লাগে। বাট উল্লেখযোগ্য বৈশিষ্ট্য চাইছে, যে বৈশিষ্ট্যের জন্য তুমি সেমি মাইক্রোটা ইউজ করবা, সেই ক্ষেত্রে 1 আর 2 হলো সঠিক। ঠিক আছে, আমাদের অনুশীলনীতে দেখবা হয়তো তাই অ্যান্সার দেওয়া আছে। তাহলে দেখবা যে চামড়া অ্যাসিড পড়লে কি করবে, পানি দিয়ে ধুবো, এটা সত্য কথা। সেখানে আমরা ক্ষার দিব, দুর্বল ক্ষার দিব 5%, এটা সত্য কথা। আর এই যে বার্নল ক্রিম, তোমরা বাজারে দেখবা যে ক্রিম পাবা তোমরা অনেক, ঠিক আছে, বার্নল ক্রিম তোমরা ইউজ করবা। তাহলে এই ক্রিম গুলা দেখবা যে সিলভার ডাজিন, এই কয়েকটা টাইপের ক্রিম আছে। তাহলে এগুলো সবগুলো আমরা আসলে ক্রিম ইউজ করি। তাহলে অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, তারপরে বলছে যে 93 নাম্বারটা এখানে কি বলছে যে নিচে বাক্যগুলো থেকে জানা যায় যে স্পেচুলার সাহায্যে কঠিন রাসায়নিক পদার্থ 4 ডিজিট স্থানান্তর করা যায়। হ্যাঁ, এটা সঠিক, 4 ডিজিট পর আমরা যাই। তারপর রিয়াজেন্টে যে কনস্ট্যান্ট লেখা থাকে এটার মানে কনসেন্ট্রেট, মানে খুবই গাঢ় দ্রবণ। আর ডিল যে লেখা থাকে এটার মানে ডাইলুটেড বা লঘু দ্রবণ, এটাও সঠিক। আয়তনিক ফ্লাক্সে টিসি মানে কি টু কন্টেইন বোঝায়, এটাও সঠিক। তার মানে অ্যান্সার হবে কত, 1 2 3। ঠিক আছে, অ্যান্সারগুলো তোমরা জাস্ট একটু পড়ে নেবা জানার জন্য। তো ল্যাবরেটরিতে কাঁচের যন্ত্রপাতি পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় কোনটা, ওই যে ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিডে কি থাকে, গাঢ় সালফারিক অ্যাসিড থাকে, গাঢ় নাইট্রিক অ্যাসিড থাকে, বাট এই যে ক্লোরোফর্ম কি থাকে, থাকে না। তার মানে অ্যান্সার হবে 1 2। তারপর দেখো পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফারিক অ্যাসিডের মিশ্রণটা কি, ক্রোমিক অ্যাসিড, একটা তীব্র জারক, পরিষ্কার করার জন্য ইউজ করা হয়। প্রবাহক রূপে কাজ করা হয়, এই যে প্রবাহক রূপে কাজ করা হয় এটা কি সঠিক, না, আমরা তো পড়ছি 1 আর 2, প্রবাহক রূপে কাজ করা হয় না। তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড না, এটা একটা জারক পদার্থ, কারণ কি ওই যে অক্সিজেন অনেক বেশি আছে। আর এটা স্বনির্দেশক, হ্যাঁ এটা একটা অটো প্রভাবক। তোমরা প্রথম পত্রের 4 অধ্যায়ে সেখানে প্রভাবগুলোর মধ্যে পড়বা, অটো প্রভাবকের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু আছে। তাহলে সেখানে অ্যান্সার হবে কত, 2 3। তারপর দেখো মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতি, এইচপিএলসি, এএএস, এনএমআর, অ্যান্সার দেখবা এই 97, এই জিনিসগুলো তোমাদের ভিতরে হয়তো একটু দেখবা, এটার অ্যান্সার হবে 3টাই। ঠিক আছে, হাই পারফরম্যান্স লিকুইফাইড ক্রোমাটোগ্রাফি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেসোনেন্স, এগুলো সবগুলো আসলে কিন্তু আছে। তারপরে এখানে দেখবা যে আছে উদ্দীপক আছে, তো উদ্দীপকগুলো আমরা এগুলা আর এগুলা লাগবে না। ঠিক আছে, উদ্দীপকগুলো এগুলা তোমরা নরমালি পড়ে নেবা, এই যে দেখবা যে কি আসলে করছে। তো এখানে একটা বলছে যে ফাইজার টাইট্রেশনের জন্য অক্সালিক অ্যাসিডের একটা দ্রবণ পিপেট, যে পিপেট মানে কি, যে মুখে নিয়ে টান দিছে, যেটা আবার ওর মুখে চলে গেছে। তাহলে ফাইজার সরাসরি মুখে না নিয়ে টেনে পিপেটে কি বিকল্প হয়ে যাবে, মানে সে টান দিলে মুখে চলে যেতে পারে, পিপেটের এটা একটা সমস্যা। তো তুমি যদি পিপেট ফিলার ইউজ করো তখন দেখবে তোমার আর মুখে যাবে না, তাহলে সে কিন্তু এটা ইউজ করতে পারতো। তো গিলে ফেলার প্রয়োজন, সে কি করতে পারে, সে তো অ্যাসিড গিলছে, তাহলে অ্যাসিড গিলে তার কাজ কি, অনেক পরিমাণ পানি খাইতে হবে, তারপর তার এই যে ক্ষার খাইতে হবে। সে লেবুর রস বা কমলা পানি এগুলা কি খাবে, কারণ সে তো অ্যাসিড খাইছে, তো লেবুতে তো আরো অ্যাসিড আছে, তাহলে তো আরো দ্বিগুণ হয়ে যাবে। এই জন্য অ্যান্সার হবে 1 আর 3। তার মানে এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তোমরা একটু দেখবে যে 5% এক্স ধুয়ে দিলেন, এখানে বলছে H2, এই যে সালফিউরিক অ্যাসিড পড়ে গেছে, তাহলে সালফিউরিক অ্যাসিড পড়ে গেছে, তাহলে 5% এক্স দিতে, তার মানে এক্স কি, অবশ্যই একটা ক্ষার, ক্ষার মানে কি, সোডিয়াম বাইকার্বনেট, একটু আগে পড়ানো হয়েছে। তারপর এখানে বলছে যে অ্যাসিডের পরিবর্তে যদি গাঢ় ক্ষার পড়তো তাহলে তখন কি তুমি অ্যাসিড দিতে, এই যে H3, তাই না, বোরিক অ্যাসিড দিতা, তাহলে এগুলো কিন্তু আমার পড়ানো হয়েছে। তাহলে এই অধ্যায়টা মোটামুটি আমাদের হলো শেষ। ঠিক আছে, এই অধ্যায়টা মোটামুটি শেষ, তোমরা এই জিনিসগুলো একটু পড়বা আর ভিতরে এই জিনিসগুলো একটু পড়বা। প্রথমে দেখবা যে যে গ্লাভস আছে, কয়েক ধরনের কাজ আছে, কোন গ্লাস আমরা কোথায় ইউজ করবো এটা একটু পড়বা। লাস্টের দিকে যে চিহ্নগুলো আছে, ট্রিফয়েল বা বিস্ফোরক বা দাহ্য, ওই পদার্থগুলো একটু পড়বা। মাঝখানে তোমার বিকল্প পদার্থ কি কি ইউজ করা হয়, ঠিক আছে, জাইলিন বেনজিনের পরিবর্তে হেক্সেন, ওই একটা বক্সটা পড়বা। তারপর সেমি মাইক্রো, এগুলো সুবিধা কি, ম্যাক্রো, এগুলা কিন্তু সুবিধা আছে, সেমি মাইক্রো অনেক সুবিধা আছে, তাহলে এটা একটু পড়বা। তারপরে যে রাইটার ধ্রুবকের যে অঙ্কটা আছে, অঙ্কটা একটু পড়বা, কেমন আমরা বের করি। তোমরা যদি এগুলো একটু পড়ো তাহলে কিন্তু অধ্যায়টা শেষ। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায় শেষ, নেক্সট আমরা পরের যে অধ্যায়গুলো আছে সেগুলো দেখবো। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ সবাইকে।